আমার প্রিয় শিক্ষার্থী, প্রিয় বন্ধু, আজকের এই ভিডিওতে আমরা একটি বিন্দু দিয়ে একটি সরলরেখাংশের সমান্তরাল সরলরেখা অঙ্কন করব এবং একটি ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিক অঙ্কন করব। এই ধরনের অঙ্কনগুলি তোমাদের ক্লাস 9-এর কোষে দেখি 13-তে পাবে। এই ক্লাস 9-এর কোষে দেখি 13-র 1, 2, 3 এই তিনটে অঙ্কন আজকে আমরা করব এবং নেক্সট ভিডিওতে আমরা বাকি অঙ্কগুলি করব। তো চলো বন্ধুরা, শুরু করা যাক আজকের এই ভিডিওটি। কোষে দেখি 13, যেটির পাতা নম্বর হচ্ছে 197। এটির একের দাগের প্রশ্নটি বলছে PQ একটি সরলরেখাংশ আঁকি যার দৈর্ঘ্য 5 সেমি। ওই সরলরেখাংশের বহিস্থ বিন্দু এ নিলাম, এ বিন্দু দিয়ে PQ সরলরেখাংশের সমান্তরাল সরলরেখা আঁকি। এখানে বলছে 3 রকম পদ্ধতিতে আঁকতে হবে। তার মানে আমাকে প্রথমে PQ একটি সরলরেখাংশ টানতে হবে যার দৈর্ঘ্য হচ্ছে 5 সেমি এবং PQ সরলরেখাংশের বাইরে একটি বিন্দু নিয়ে একটি সমান্তরাল সরলরেখা টানতে হবে। তো প্রথমে একের দাগের প্রশ্নটির জন্য প্রথমেই আমরা 5 সেমি দৈর্ঘ্যের একটি সরলরেখাংশ কেটে নেব। এক্ষেত্রে বলে রাখি, আমরা ভিডিওতে স্পষ্টভাবে যাতে দেখা যায় সেই জন্য আমরা পেন ব্যবহার করছি, কিন্তু তোমরা পরীক্ষার সময় অবশ্যই পেন্সিল ব্যবহার করে করবে। তো প্রথমে 5 সেমি দৈর্ঘ্যের একটি সরলরেখাংশ আমি কেটে নিলাম। 0 থেকে 5 অবধি 5 সেমি দৈর্ঘ্যের একটি সরলরেখাংশ কেটে নিলাম। তো এখানে যেহেতু প্রশ্নে দেওয়া আছে কি নাম, PQ, তাহলে আমি এখানে দিলাম P, এখানে দিলাম Q আর নিচে লিখে নিলাম 5 সেমি। বেশ, এবার নিচে আমি একটি বড় সরলরেখাংশ টেনে নিচ্ছি স্কেলের সাহায্যে। তাহলে নিচেতে আমি স্কেলের সাহায্যে প্রথমে একটি বড় সরলরেখাংশ টেনে নিচ্ছি যে কোনো মাপের। তো এই বড় সরলরেখাংশটির ওপরে আমি প্রথমে কি করব, 5 সেমিটাকে কেটে নেব। তো বড় সরলরেখাংশের ওপরে আমি 5 সেমিটাকে কেটে নিচ্ছি। 5 সেমিটাকে আমি বড় সরলরেখাংশের ওপরে কেটে নিচ্ছি। তো বড় সরলরেখাংশটাকে এইভাবে আমরা কেটে নিলাম। এখন এই প্রান্তের নাম হচ্ছে P, এখানটা হচ্ছে Q, আর বর্ধিত অংশটার নাম দিতে পারি আমরা R। এরপরেতে এই PQ সরলরেখাংশের উপরে আমি একটি বিন্দু নিলাম। ধরো এখানে বিন্দুটার নাম দেওয়া আছে কি A, তাহলে বিন্দুটা A। এই A বিন্দু দিয়ে আমার PQ সরলরেখাংশের সমান্তরাল একটি সরলরেখাংশ টানতে হবে। তার জন্য কি করলাম, এই A বিন্দু দিয়ে একটি সরলরেখাংশ টেনে নিলাম যেখানে PQকে ছেদ করেছে, ধরলাম B বিন্দুতে। ঠিক আছে, PQকে B বিন্দুতে ছেদ করেছে। এখন আমাকে A বিন্দু দিয়ে PQ সরলরেখাংশের সমান্তরাল সরলরেখা টানতে হবে। তার জন্য কি করব, আমি যে কোনো একটি মাপ নেব, যে কোনো একটি মাপ নিয়ে এভাবে আমি প্রথমে কেটে নেব। এখানে বসিয়ে কেটে নিলাম। এরপরে ওই একই মাপ নিয়ে এই A বিন্দুতে বসিয়ে এভাবে আমরা কেটে নিচ্ছি। A বিন্দুতে বসিয়ে এভাবে আমরা কেটে নিলাম। এরপরে এই মাপটিকে নিতে হবে, এখানে বসিয়ে এই মাপটিকে নিতে হবে। এই মাপটি নিয়ে এই যেখানে এখানে টাচ করছে সেখান থেকে এই চাপটির উপরে কেটে নিতে হবে। এরপরে কি করতে হবে, A বিন্দু আর এই ছেদিতাংশ এই দুটিকে কি করতে হবে, যোগ করে দিতে হবে। তাহলে A বিন্দু আর এই ছেদিতাংশ এই দুটিকে কি করছি, যোগ করে দিচ্ছি। দিয়ে এভাবে দুদিকে বর্ধিত করে দিলাম। যেহেতু সরলরেখাংশ, এই সরলরেখা উপর একটা সরলরেখা, তাহলে PQ এই সরলরেখাংশের সমান্তরাল সরলরেখা এটা। ধরো আমি এখানে নাম দিলাম, এখানে একটা বিন্দু দিলাম, এখানে নাম দিলাম M আর এখানে নাম দিলাম N। তাহলে এটা হলো একটি পদ্ধতি। চলো বন্ধুরা, আমরা মোট 3টে পদ্ধতি অবলম্বন করে সমান্তরাল সরলরেখা কীভাবে অঙ্কন করা হয় সেটি জানবো। দ্বিতীয় পদ্ধতিতে কীভাবে অঙ্কন করা হয় দেখে নিই। এই একই রকমভাবে একটি সরলরেখাংশ আমি প্রথমে টেনে নিচ্ছি। প্রথমে আমরা একটি বড় সরলরেখাংশ টেনে নিচ্ছি। এই বড় সরলরেখাংশটির উপরে আমি এই PQটাকে প্রথমে কাটবো। তাহলে PQ এর মাপটা নিচ্ছি। PQ এর মাপটা এখানে এই যে দেখতে পাচ্ছি 5 সেমি আমাকে মাপটা কেটে নিতে হবে এর উপরে। তাহলে এখানে বসিয়ে আমি 5 সেমি মাপটাকে কেটে নিচ্ছি। যেহেতু এদিকে অন্ধকার হয়ে যাচ্ছে, এই যে এখানে 5 সেমি মাপটাকে কেটে নিলাম। তাহলে আমি এখানে নাম দিয়ে দিই, এইটা হচ্ছে P, এখানটা Q আর বর্ধিত অংশের নাম দিলাম আগের মতনই R। এরপরে এই উপরের একটি বিন্দু নিলাম, ধরো এখানে বিন্দুটা নিলাম, এই A বিন্দু। ঠিক আছে, এখন A বিন্দু দিয়ে PQ সরলরেখাংশের সমান্তরাল সরলরেখা টানতে হবে। তো তার জন্য কি করব, A বিন্দু আর এই সরলরেখায় এই দুটি অংশকে যোগ করে দেব। আগের মতনই একটু বাড়িয়ে যোগ করব, বর্ধিত করে যোগ করে দিলাম, বেশি করেই বাড়িয়ে রাখলাম উপর দিকটা। তাহলে এখানে বিন্দুটি হলো A। এখন আগের মতনই আমি এইখানটায় যেখানে টাচ করছে সেই জায়গাটায় দিলাম B।
এরপরে যে কোনো একটি চাপ নিয়ে, যে কোনো মাপের একটি চাপ নিয়ে প্রথমে আমরা কি করছি, এখানে কেটে নিচ্ছি, কেটে নিলাম। এরপরে এ বিন্দুতে বসিয়ে ওই ঠিক আগের মতনই ওপরের দিক করে কেটে নেব। আগে নিচের দিকে কেটেছিলাম, এবার আমরা ওপরের দিকে কেটে নিলাম। এরপরে কি করব, এই চাপটার মাপটা নিয়ে, এই যে এই চাপটার মাপটা নিয়ে এই ওপরের প্রান্তে বসিয়ে, এই যে এই ওপরের প্রান্তে বসিয়ে এর ওপরে কেটে নিতে হবে। এরপরে ওই ছেদিতাংশ আর এ এই দুটি বিন্দুকে আমরা কি করব, যোগ করে দেব। এই যে ছেদিতাংশ এবং এ এই দুটি বিন্দুকে যোগ করে কি করব, বাড়িয়ে দেব। তাহলে এক্ষেত্রেও আমি ধরো সরলরেখাটার নাম দিচ্ছি, এই বিন্দুটা হচ্ছে এম আর এই বিন্দুটা হচ্ছে এন। তাহলে দুটো পদ্ধতি অবলম্বন করে আমরা একটি সরলরেখাংশের সমান্তরাল সরলরেখা অঙ্কন করা জানলাম, এবং আরও একটি পদ্ধতির মাধ্যমে আমরা জানব। তো এক্ষেত্রে ধরো বন্ধুরা, এখানে আমি একটি সরলরেখাংশ টেনে নিচ্ছি, একটি সরলরেখাংশ টেনে নিলাম। এই সরলরেখাংশটি উপর 5 সেমি মাপটা নেব প্রথমে আমরা। তাহলে এই সরলরেখাংশটির উপরে আমরা প্রথমে কি করছি না, 5 সেমি মাপটাকে নিয়ে নিচ্ছি। এই যে 5 সেমি পিকিউ মাপটা নিয়ে নিলাম, পিকিউ 5 সেমি মাপটাকে প্রথমে আমরা টেনে নিলাম। এরপরে এখানে নাম দিলাম পি, এখানটার বিন্দুটা হচ্ছে কিউ এবং শেষ প্রান্তটা দিলাম আর। এরপরে এ একটি বিন্দু নিলাম, যে কোনো একটি বিন্দু সরলরেখার বাইরে, এখানে নাম দিলাম এ। বেশ, এরপরে কি করব, এই পি এ, এই পি এ এই মাপটা নিয়ে, পি এ, পি থেকে এ অবধি এই মাপটা নিয়ে আমি কিউ বিন্দুতে বসিয়ে এদিকে একটি চাপ টেনে নেব। এরপরেতে পি কিউ এর মাপটা নিয়ে, পি কিউ এর মাপটা নিয়ে কিউ বিন্দুতে বসিয়ে আবার আমরা এরপর পি কিউ এর মাপটা নিয়ে এ বিন্দুতে বসিয়ে এই চাপটির ওপরে কেটে নেব। তাহলে কি করলাম বন্ধুরা, প্রথমে আমরা পি এ এই মাপটা নিলাম এবং কিউ বিন্দুতে বসিয়ে একটি চাপ কেটে নিলাম। তারপর পি কিউ এই মাপটা নিয়ে, পি কিউ এর মাপটা নিয়ে এ বিন্দুতে বসিয়ে আবার একটি চাপ কেটে নিলাম। এরপরে এই ছেদিতাংশ আর এ এই দুটি বিন্দুকে আমরা পরস্পর যোগ করে দেব। তাহলে ছেদিতাংশ এবং এ এই দুটি বিন্দুকে কি করলাম, যোগ করে বাড়িয়ে দিলাম। তাহলে এক্ষেত্রে এই পি কিউ এর সমান্তরাল সরলরেখাটি যেটি এ বিন্দুগামী, সেটা হলো এমএন। তাহলে এভাবে আমরা একটি সরলরেখাংশের বহিস্থ একটি বিন্দু দিয়ে সমান্তরাল সরলরেখা অঙ্কন করতে পারি। এরপর আমরা 2-এর দাগের প্রশ্নটিতে যাব। এরপর আমরা দেখব 2-এর প্রশ্নটি। 2-এর প্রশ্নটি বলছে 5 সেমি, 8 সেমি ও 11 সেমি দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করি এবং ওই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামান্তরিক অঙ্কন করি, যার একটি কোণ কত বলে দেওয়া আছে, 60 ডিগ্রি। এখানে অঙ্কন প্রণালী ও প্রমাণ এই দুটোই করতে হবে। তো প্রথমে আমরা অঙ্কনটা দেখব, তারপরে অঙ্কন প্রণালী এবং প্রমাণ নিয়ে আলোচনা করব। তো চলো বন্ধুরা, প্রথমে আমরা 5 সেমি, 8 সেমি ও 11 সেমি বাহু বিশিষ্ট 3টি সরলরেখাংশ স্কেলের সাহায্যে টেনে নিই। তো প্রথমে আমরা কি করছি না, 5 সেমি দৈর্ঘ্যের একটি সরলরেখাংশ আমরা স্কেলের সাহায্যে টেনে নিচ্ছি। তার পাশে আমরা 8 সেমি দৈর্ঘ্যের একটি সরলরেখাংশ টেনে নিচ্ছি, 0 থেকে 8 অবধি 8 সেমি। তারপরে নিচেতে 11 সেমি দৈর্ঘ্যের একটি সরলরেখাংশ টেনে নিচ্ছি, 0 থেকে 11 অবধি। এক্ষেত্রে আমি আবারও বলছি, তোমাদের যাতে ভিডিওতে দেখতে সুবিধা হয় সেই জন্যে এখানে পেন ব্যবহার করা হচ্ছে। তোমরা পরীক্ষার সময় অবশ্যই পেন্সিল ব্যবহার করে করবে। তো আমি এখানে লিখে নিচ্ছি, এটি হলো 5 সেমি, আচ্ছা এটি হলো 8 সেমি, নিচেরটি হলো 11 সেমি। তো প্রথমে কি করব, এই 3টি রেখাংশ বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করব। তার জন্যে আমি খাতার মাঝখান বরাবর একটি বড় সরলরেখাংশ টেনে নিচ্ছি। কত বড় না, 11 সেমির থেকে বড়। তো এভাবে 11 সেমির থেকে বড় একটি সরলরেখাংশ আমি টেনে নিলাম। এই সরলরেখাংশটির ওপরে আমি 11 সেমিটাকে কাটবো। আমরা সবসময় চেষ্টা করব যে বড় সরলরেখাংশটিকে ভূমি হিসাবে রাখার। তো 11 সেমিটাকে প্রথমে আমরা কি করলাম, এই বড় সরলরেখাংশটির উপরে কেটে নিলাম। তারপরে পরবর্তীতে এরপর আমরা 8 সেমি সরলরেখাংশটিকে কেটে নেব। তাহলে এই ছেদিতাংশ থেকে 8 সেমিটাকে আমি কেটে নিচ্ছি, 8 সেমিটাকে কেটে নিলাম। তারপরে আমরা 5 সেমিটাকে কাটবো। এরপরে আমরা
5 সেমিটাকে কাটছি। সবসময় আমরা এটা একটি মনে রাখার চেষ্টা করব যে ছোটোটিকে বাঁ দিকে আর তার থেকে বড়টিকে ডান দিকে রাখার চেষ্টা করব। বেশ, এবার এখানে এই ছেদবিন্দুগুলিকে যোগ করে দিচ্ছি। তাহলে এইটার সঙ্গে এটা যোগ করলাম এবং এই দিকের ছেদবিন্দুর সঙ্গে এই প্রান্তবিন্দুটাকে যোগ করছি। বেশ, তাহলে ওপরেরটাকে নাম দিলাম ধরো এ, এটা বি, এখানে সি, আর এখানটায় নাম দিলাম ধরো এক্স। বেশ, এরপর আমার কাজ হলো, তাহলে ত্রিভুজটি অঙ্কন হয়ে গেল। এবিসি একটি ত্রিভুজ প্রদত্ত বাহু বিশিষ্ট, অর্থাৎ যে বাহুগুলি দেওয়া আছে। এরপর নিচের বাহু অর্থাৎ ভূমিটাকে আমাকে কি করতে হবে, সমদ্বিখণ্ডিত করতে হবে। তো সমদ্বিখণ্ডিত করার জন্য অর্ধেকের বেশি মাপ নিতে হবে। একবার ওপরের দিকে কাটতে হবে, একবার নিচের দিকে কাটতে হবে। অপর প্রান্তে বসিয়ে ওই একইভাবে একবার ওপরের দিকে কাটবো আর একবার নিচের দিকে কাটবো। দিয়ে ছেদিতাংশ দুটিকে আমরা কি করব, স্কেলের সাহায্যে যোগ করে দেব। ছেদিতাংশ দুটিকে আমরা স্কেলের সাহায্যে কি করছি, যোগ করে দিচ্ছি। ছেদিতাংশ দুটিকে স্কেলের সাহায্যে যোগ করে দিলাম। তো এখানে এই ছেদবিন্দু বিসির সঙ্গে যে বিসিকে যে বিন্দুতে ছেদ করলো সেই বিন্দুটির নাম দিলাম ডি। এরপরে এডি এই ডট ডট লাইন দিয়ে অর্থাৎ ডটেড লাইন দিয়ে আমরা যোগ করে দিচ্ছি। এখানে এডিটা কি বোঝাচ্ছে না, এডিটা হচ্ছে ত্রিভুজটির মধ্যমা। বেশ, এরপর আমাদের কি অঙ্কন করতে হবে না, এ বিন্দু দিয়ে বিসি সরলরেখাংশের একটি সমান্তরাল সরলরেখা টানতে হবে। তো তার জন্য কি করছি, আমরা প্রথমে এ বি এর মাপটা নিয়ে সি বিন্দুতে বসিয়ে এভাবে কেটে নিলাম। এরপরে বিসি এর মাপটা নিয়ে এ বিন্দুতে বসিয়ে এই সরলরেখাংশের ওপরেই কেটে নেব। যেখানে ছেদ করলো আরেকবার বিসিটাকে একটু ভালোভাবে যদি টাচ না করে তাহলে ভালোভাবে টাচ করিয়ে নিতে হবে। তাহলে এখানে বসিয়ে টাচ করে নিলাম। এরপরে যেখানে ছেদ করলো সেই ছেদবিন্দু আর এ বিন্দু এই দুটোকে কী করে দেবো, যোগ করে দেব। ছেদবিন্দু আর এই বিন্দুটাকে যোগ করে দিলাম স্কেলের সাহায্যে। তাহলে এই বিন্দুটির নাম দিলাম ধরো বন্ধুরা এ বি সি ডি, এটার নাম দিলাম হচ্ছে ই। তো বন্ধুরা যেখানে ছেদ করলো সেই বিন্দুটার নাম ই না দিয়ে আমি দিলাম কিউ। ঠিক আছে, কিউ কেন দিচ্ছি আমি পরে বলছি। এখানে নাম দিলাম কিউ ছেদ বিন্দুটা। আর যেহেতু এটি একটি সরলরেখা তাহলে দুদিকে কী হবে, দুটো অ্যারো আমাকে দিয়ে রাখতে হবে। বেশ, এরপরেতে আমাকে কি করতে হবে, এখানে যেহেতু বলেছি যে সামান্তরিকের একটি কোণ কত 60 ডিগ্রি, তাহলে আমি এখানে কি করব 60 ডিগ্রি এঁকে ফেলবো। তো 60 ডিগ্রি অঙ্কন করতে আমরা জানি ডি বিন্দুতে বসিয়ে 60 ডিগ্রি। তাহলে যে কোনো একটি চাপ নিয়ে চাপটাকে একটু ছোটো করে নিলে সুবিধা হবে। যে কোনো একটি চাপ নিয়ে এভাবে কেটে নিলাম। এভাবে ওই একই চাপ নিয়ে এখানে বসিয়ে এভাবে কেটে নিতে হবে। দিয়ে আমরা ডিকে যোগ করে বাড়িয়ে দিলাম। ডিকে যোগ করে ডি আর এই ছেদবিন্দু এই দুটিকে যোগ করে কি করছি, বাড়িয়ে দিচ্ছি। এভাবে বাড়িয়ে দিলাম। তো এখানে যেখানে টাচ করলো এই বড় সরলরেখাকে ধরো বড় সরলরেখাটার এই জায়গায় দিলাম পি আর এখানে দিলাম আর। এখানে এই ওপর দিকে এটা যেহেতু একটি রশ্মি তাহলে ওপরের দিকে এইভাবে এখানেও নাম দিয়ে দিচ্ছি জি। বেশ, এখন প্রশ্ন হচ্ছে এখানে টাচ করলো এই বিন্দুটিকে আমি কি দিলাম, ই। আচ্ছা, এরপরে আমার করণীয় হচ্ছে এই ডিসি এর মাপটা নিয়ে এই ই বিন্দুতে বসিয়ে এইভাবে কেটে নিতে হবে। কেটে নিলাম, যেখানে টাচ করলো সেখানে আমি ধরো নাম দিলাম এফ। দিয়ে এফ আর সি এই দুটিকে যোগ করে নিতে হবে। এফ আর সি এই দুটিকে যোগ করে দেব। তাহলে আমরা লিখতে পারি যে ত্রিভুজ এবিসি এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিকটি হলো CDEF। তো সেটা এখানে আমরা লিখে দেব যে ত্রিভুজ এবিসি এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিকটি হলো কি না CDEF। তো এবিসি ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিকটি হলো CDEF। তো এটি আমরা অঙ্কনের পর লিখে দেব। এখন প্রশ্নে অঙ্কন প্রণালী লেখার কথা বলা আছে। তো আমরা এখন অঙ্কন প্রণালী কিভাবে লিখতে হয় দেখব। তো অঙ্কন প্রণালী, বেশ
1 নম্বর পয়েন্ট দিয়ে আমরা লিখব যে 5 সেমি কমা দিয়ে এই যে এখানে আমরা 5 সেমি 8 সেমি আর 11 সেমি বাহু বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করছি। তো এটা আমরা প্রথমে লিখব যে 5 সেমি 8 সেমি ও 11 সেমি বাহু বিশিষ্ট একটি ত্রিভুজ ABC অঙ্কন করা হলো। বেশ, এটা হলো 1 নম্বর। বেশ, এরপর আমরা কি করলাম না এই ABC ত্রিভুজের BC বাহুকে সমদ্বিখণ্ডিত করেছি, যা D বিন্দুতে ছেদ করেছে, ওটাই লিখবো আমরা। তাহলে 2 নম্বর দিয়ে লিখব ত্রিভুজ ABC এর BC বাহুকে সমদ্বিখণ্ডিত করলাম, যা BC বাহুকে D বিন্দুতে ছেদ করে, বেশ, এটা 2 নম্বরে। তারপরে আমরা কি করেছিলাম না এই যে এই ABC ত্রিভুজের A বিন্দু দিয়ে BC এর সমান্তরাল একটি সরলরেখা টেনেছিলাম কি PR। তো এটা এবার আমরা লিখব যে ত্রিভুজ ABC এর A বিন্দু দিয়ে BC এর সমান্তরাল একটি সরলরেখা অঙ্কন করা হলো। ত্রিভুজ ABC এর A বিন্দু দিয়ে BC এর সমান্তরাল একটি সরলরেখা অঙ্কন করা হলো, কি নামটা দিয়ে দিই এখানে PR। বেশ, তারপর আমরা কি করেছিলাম বন্ধুরা না এই ABC ত্রিভুজের BC বাহুর D বিন্দুতে GDC সমান 60 ডিগ্রি অঙ্কন করেছিলাম। তো এরপরে আমরা ওটা লিখে নেব। 4 নম্বর পয়েন্ট দিয়ে লিখব যে ত্রিভুজ ABC এর BC বাহুর D বিন্দুতে অ্যাঙ্গেল GDC সমান 60 ডিগ্রি অঙ্কন করা হলো, যা বন্ধুরা কি না PR এই সরলরেখাটাকে E বিন্দুতে ছেদ করেছে, যা PR এটা সরলরেখার সাইন, উপরে দুদিকে অ্যারো, সরলরেখাটিকে না লিখলেও চলবে। PR সরলরেখাটিকে কোন বিন্দুতে ছেদ করেছে? সরলরেখাটিকে E বিন্দুতে ছেদ করেছে। বেশ, এরপর আমরা কি করেছিলাম বন্ধুরা না স্কেল আর পেন্সিলের সাহায্যে এই CD এর মাপ নিয়ে EF কেটে নিয়েছিলাম কার উপরে? ER এর উপরে। তাহলে এটা আমরা লিখব যে 5 নম্বর পয়েন্ট, এটাই শেষ পয়েন্ট, যে কি না স্কেল ও পেন্সিলের সাহায্যে CD এর মাপ নিয়ে ER এর উপর EF কেটে নেওয়া হলো। আর একবার দেখিয়ে দিই বন্ধুরা যে স্কেল ও পেন্সিলের সাহায্যে CD এর মাপ নিয়ে এই ER এর উপরে কী করেছিলাম? EF অংশটি কেটে নিয়েছিলাম। তারপর আমরা কি করেছিলাম বন্ধুরা না C আর F যুক্ত করে দিয়েছিলাম। তো এবং CF যুক্ত করা হলো। তো এভাবেই আমরা কি পেয়ে গেলাম না ত্রিভুজ ABC এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিকটি হলো CDEF। তো এই ছিল অঙ্কন প্রণালী। তো তোমাদের যদি প্রশ্নে অঙ্কন প্রণালীর কথা বলা থাকে তাহলে তোমাদেরকে এই ধরনের লিখতে হবে। বেশ, এখন এই প্রশ্নটির আরও একটি অংশ আছে যে প্রমাণ করতে বলেছে। অর্থাৎ যে আমাকে প্রমাণ করতে হবে যে এই ত্রিভুজটার যা ক্ষেত্রফল অর্থাৎ ABC ত্রিভুজের যা ক্ষেত্রফল CDEF এই সামান্তরিকটির ক্ষেত্রফল একই হবে। তো এর জন্য আমাদেরকে একটি প্রমাণের দিকে ফিরে যেতে হবে।
যেটা তোমাদের উপপাদ্য 24 আছে তোমাদের বইয়েতে, পাতা নাম্বার হচ্ছে 182। তো এখানে কি বলা আছে না, ত্রিভুজ ও কোনো সামান্তরিক একই ভূমি ও একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত হলে ত্রিভুজের ক্ষেত্রফল সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক হবে। এই উপপাদ্যটা আমাদের কাজে লাগবে, অর্থাৎ এই উপপাদ্যের যে স্টেটমেন্টটা আছে অর্থাৎ বিবৃতিটা, এটা আমাদের কাজে লাগবে। এখন এই উপপাদ্যটাকে কাজে লাগিয়ে তোমাদের বইয়ের 196 পাতায় এই ধরনের একটি প্রমাণ করা আছে, পুরো হুবাহু এই ধরনেরই প্রমাণ একটি করা আছে। ধরো আমরা যেরকম খাতায় এঁকেছিলাম যে এবিসি ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিকটি হচ্ছে CDEF, ঠিক আছে। এখন প্রমাণটা কি বলছে দেখো বন্ধুরা, এই হুবহু একই রকম লিখতে হবে। প্রমাণ বলছে এ ও ডি বিন্দু দুটি যোগ করলাম, কোন দুটি না এ আর ডি এই বিন্দু দুটি যোগ করলাম। চতুর্ভুজ EDCF এর কোনটা EDCF এর ডিসি সমান্তরাল EF, এই যে ডিসি এর সঙ্গে EFটা হচ্ছে সমান্তরাল, এই দুটি বাহু সমান্তরাল। এটা অঙ্কন অনুসারে আমরা যখন অঙ্কন করেছিলাম তখনই বলেছিলাম যে এই বাহুটার সঙ্গে অর্থাৎ BC বাহুর সঙ্গে PR এটা সমান্তরাল, বেশ। এবং CD সমান হচ্ছে EF, CD সমানই হচ্ছে EF, এই দুটো এই যে সমান করে কেটেছিলাম এখানে, তাহলে সমান আর সমান্তরাল। তার মানে আমরা কি বুঝতে পারলাম যে EDCF এই যে EDCF এটা কি হয়ে গেল একটা সামান্তরিক। বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল হলে চতুর্ভুজটা কি হয়ে যায়, একটা সামান্তরিক। তাহলে এতদূর পর্যন্ত আমরা প্রমাণ করলাম যে চতুর্ভুজটা একটা সামান্তরিক। এরপরে EDCF সামান্তরিকের যা EDC কোনটা না EDC, এই কোণটা আমরা ছবিতে কত ডিগ্রি এঁকেছি বন্ধুরা, ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে ছবিতে এঁকেছি 60 ডিগ্রি। তাহলে আমরা অবশ্যই করে এখানে কত ডিগ্রি লিখব না, এখানে লিখব আমরা 60 ডিগ্রি, বেশ। এখন ত্রিভুজ ADC ও সামান্তরিক EDCF, ত্রিভুজ ADC আর সামান্তরিক EDCF এর একই ভূমি DC, দুজনারই ভূমি কিন্তু একটাই। এই যে এই দিকে আমি ধরো এই দিকে ত্রিভুজটা আর দেখব না, তাহলে এই যে ত্রিভুজটা আমরা এখন দেখতে পাচ্ছি এই ত্রিভুজের এটা ভূমি, আবার এই সামান্তরিকটারও এটাই ভূমি। তাহলে একই ভূমি DC এবং একই সমান্তরাল যুগল DC ও AF এর মধ্যে অবস্থিত। একই সমান্তরাল যুগল মানে এটার ভূমি আর এটার শীর্ষবিন্দু এই যে এর মধ্যেই আছে। সমান্তরাল যুগল মানে এই দুটোর মধ্যেই সব ত্রিভুজটা এবং সামান্তরিকটা দুজনেই সীমাবদ্ধ। এই যে এর মধ্যে এইটাকে যদি আমি যেহেতু সমান্তরাল তাহলে এটাকেই বাড়িয়েছি, তাহলে এর মধ্যে সামান্তরিকটাও আছে আবার ত্রিভুজটাও আছে, তাহলে সমান্তরাল যুগল DC এবং AF এর মধ্যে অবস্থিত। তাহলে ওই যে বললাম আগের উপপাদ্যটা আমরা কাজে লাগাতে পারবো। তাহলে ত্রিভুজটার ক্ষেত্রফল হবে সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক। তাহলে ত্রিভুজ ADC সমান হচ্ছে হাফ অফ সামান্তরিক EDCF। তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রফল হচ্ছে হাফ অফ এই সামান্তরিকটার ক্ষেত্রফল, বেশ। আবার ABC ত্রিভুজের AD হচ্ছে মধ্যমা, ABC ত্রিভুজের ADটা হলো মধ্যমা। তা আমরা জানি ত্রিভুজের মধ্যমা ত্রিভুজকে সমান দুটি ভাগে ভাগ করে। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারবো কি না, ত্রিভুজ ABC সমান হচ্ছে এই গোটা ত্রিভুজটার হচ্ছে অর্ধেক অংশ হচ্ছে এটা। তাহলে আমি বলতে পারি যে ADC সমান হাফ অফ ত্রিভুজ, গোটা ত্রিভুজটা মানে হাফ অফ ABC। তার মানে এটা বুঝতে পারলাম যে গোটা ত্রিভুজের অর্ধেক অংশ হচ্ছে এই দিকটা। তাহলে 2 নম্বরটায় আমরা কি পেলাম না, ত্রিভুজ ADC সমান হচ্ছে হাফ অফ ত্রিভুজ ABC। তাহলে এটা 1 নম্বর দিয়েছি, এটা 2 নম্বর দিয়েছি। তাহলে আমি দেখতে পাচ্ছি দু জায়গায় ADC সমান হচ্ছে হাফ অফ সামান্তরিক EDCF, আবার ADC ত্রিভুজ সমান হাফ অফ ত্রিভুজ ABC। তাহলে এই দুটো থেকে এই ADCর জায়গায় আমি যদি এখানে বসাই হাফ অফ ত্রিভুজ ABC, তাহলে হাফ কেটে যাবে। তাহলে আমি এখান থেকে পেয়ে যাবো কি 1 আর 2 নম্বর থেকে ত্রিভুজ ABC সমান হচ্ছে সামান্তরিক EDCF। তার মানে আমি বুঝতে পারলাম যে ত্রিভুজের ক্ষেত্রফল সামান্তরিকের ক্ষেত্রফল কি পরস্পর সমান। তো এটা হলো প্রমাণ। তাহলে এই হুবহু একই রকমভাবে করতে হবে, খালি তোমাকে এই জায়গাটা মনে রাখতে হবে যে কোনটা আমাকে অঙ্কন করতে দেবে সামান্তরিকের ক্ষেত্রে সেটা এখানে বসাতে হবে, বেশ। এরপর 3 দাগের অঙ্কটি বলছে ত্রিভুজ ABC অঙ্কন করি, যার AB সমান হচ্ছে 6 সেমি, BC সমান হচ্ছে 9 সেমি এবং অ্যাঙ্গেল ABC সমান হচ্ছে 55 ডিগ্রি। ত্রিভুজ ABC এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামান্তরিক অঙ্কন করি, যার একটি কোণ 60 ডিগ্রি এবং একটি বাহুর দৈর্ঘ্য AC বাহুর দৈর্ঘ্যের অর্ধেক। বেশ, তাহলে আমাকে প্রথমে একটি ত্রিভুজ গঠন করতে হবে যেখানে বাহুগুলো কি বলে দেওয়া আছে, AB সমান হচ্ছে 6 সেমি, BC বাহু সমান হচ্ছে 9 সেমি আর অ্যাঙ্গেল ABC সমান হচ্ছে 55 ডিগ্রি। বেশ, এই তিনটে প্রথমে অঙ্কন করে তারপর আমরা কি করব না ত্রিভুজটাকে অঙ্কন করব। তাহলে প্রথমে আমরা খাতার একদম মাথায় কি করছি না, তিনটে যে দুটি বাহু আর একটি কোণ দেওয়া আছে সেটা প্রথমে আমরা এঁকে নেব। তো আমাদের বলেছে যে এখানে AB সমান হচ্ছে 6 সেমি
আমি আবারও বলছি যে আমরা পরীক্ষার সময় অবশ্যই পেন্সিলে করব। তো তোমাদের এখানে যাতে দেখতে সুবিধা হয় অর্থাৎ স্পষ্টভাবে দেখা যায় সেজন্য আমি এখানে পেনে করছি। তাহলে এবি বাহু সমান 6 সেমি মানে 0 থেকে 6 অবধি, 0 থেকে 6 অবধি একটি লাইন নিয়ে নেব, এটা 6 সেমি। তো নিচে আমরা লিখে নেব যে 6 সেমি, বেশ। আর এটার নাম কি দেওয়া আছে? এবি। তাহলে আমরা সঙ্গে সঙ্গে লিখে নেব এবি সমান হচ্ছে 6 সেমি। এরপর আরও একটি বাহু কী নেওয়া আছে? বিসি। বিসি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 9 সেমি। তাহলে 0 থেকে 9 অবধি নিয়ে নেব, 0 থেকে 9। তাহলে বিসি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 9 সেমি। তাহলে আমি এখানে লিখে নেব বিসি, এটা হচ্ছে 9 সেমি, বেশ। আর একটি কোণের কথা বলা আছে, কোণটা কত না 55 ডিগ্রি। তাহলে আমি কি করছি, স্কেলের সাহায্যে প্রথমে একটি রেখাংশ নিয়ে নিলাম, এবার চাঁদার সাহায্যে আমি 55 ডিগ্রিটাকে নেব। তাহলে আমরা জানি যে এই যে এখানে যে লাইনটা নিচের দিকে, এটার সঙ্গে এই লাইনটাকে সমান করতে হবে, আর এই শেষ বিন্দুতে এই মাঝের বিন্দুটা রাখতে হবে। তাহলে দেখে নাও বন্ধুরা, এই যে এইভাবে ওই লাইনটার সঙ্গে এই লাইনটা মিলিয়ে দিলাম। এরপরে 55 ডিগ্রি অর্থাৎ নিচের কোণগুলো দেখতে হবে, এই যে 50 আর 60-এর মাঝখানে হবে। তাহলে 50 আর 60-এর মাঝখানে বলতে এই যে এইখানে লাইনটা হচ্ছে 55 ডিগ্রি, 50-এর পর থেকে 5 ঘর। তাহলে এখানে একটা বিন্দু দিয়ে দিলাম। এরপর আমরা কি করছি, এই বিন্দুটাকে যোগ করে দিচ্ছি, যোগ করে দিলাম। তাহলে এটা হচ্ছে এবিসি। এবিসিটা কত বলে দিয়েছে? 55 ডিগ্রি। এ বি সি, এটা হচ্ছে 55 ডিগ্রি, বেশ। তো এখন আমরা কি করব না ত্রিভুজটাকে গঠন করব। তো ত্রিভুজটিকে গঠন করার জন্য আমরা প্রথমে খাতার মাঝখান বরাবর কি করছি না একটি সরল রেখাংশ আমরা টেনে নিচ্ছি, একটা সরল রেখাংশ টেনে নিলাম, বেশ। এরপরে আমরা বিসি বাহুটার মাপ নেব। এই যে বিসি বাহুটার মাপ নিয়ে নিচে কেটে নেব। তাহলে বিসি বাহুটার মাপ নিয়ে আমরা নিচের দিকে কেটে নিলাম। তাহলে এখানে আমরা নাম দিয়ে দেবো বিসি, এখানে বি, এখানে সি, বেশ। এরপরেতে এবিসি এটা হচ্ছে 55 ডিগ্রি। তাহলে 55 ডিগ্রি বি কোণটায় আমরা কত করে নেব? 55 ডিগ্রি। তো তার জন্যে আমাদেরকে প্রথমে এখানে এই একটা চাপ নিয়ে নিতে হবে, যে কোনো মাপের একটা চাপ আমি প্রথমে কেটে নিচ্ছি। তাহলে যে কোনো মাপের চাপ আমরা প্রথমে একটা কেটে নিলাম। তাহলে এই চাপটাকে এই বিতে বসিয়ে আমরা এইভাবে কেটে নেব। আমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যখন এটি অঙ্কন করব কম্পাসটা যাতে নড়ে না যায় বা কমা বাড়া না হয়ে যায়, এটা আমাকে খেয়াল রাখতে হবে, বেশ। এরপরেতে এই চাপটা নিতে হবে, এই চাপটা নিয়ে এখানে বসিয়ে কেটে নেব, বেশ। এরপরে স্কেলের সাহায্যে কি করব? যোগ করে দেব। স্কেলের সাহায্যে এই দুটিকে যোগ করে দেবো, ছেদবিন্দু আর বি এই দুটিকে যোগ করে বাড়িয়ে দেব, বেশ। তো এখানে এ বি এর মাপটা কত বলেছে? 6 সেমি। তাহলে এটা 55 ডিগ্রি হলো। তাহলে এই এ বি এর উপরে আমাকে 6 সেমিটা কেটে নিতে হবে। তাহলে এ বি এর মাপটা আমি নিয়ে নিই। এই যে এ বি এর মাপটা হচ্ছে 6 সেমি, এই মাপটা আমি নিয়ে নিলাম, দিয়ে বিতে বসিয়ে আমি ওপর দিকে কেটে নিলাম। এবারে এই ছেদবিন্দু আর সি এই দুটিকে আমরা যোগ করে দেব। ছেদবিন্দু আর সি এই দুটিকে আমরা কি করছি? যোগ করে নিচ্ছি, বেশ। তাহলে এই উপরের শীর্ষবিন্দুটার নাম হয়ে যাবে এ। তাহলে আমার এখন কি হয়ে গেল না ত্রিভুজটা গঠন করা হয়ে গেল। এরপরেতে প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি যে সামান্তরিকের একটি কোণ 60 ডিগ্রি। এই যে আমরা যদি প্রশ্নের দিকে নজর দিই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সামান্তরিকটা যেটা অঙ্কন করতে হবে তার একটি কোণ 60 ডিগ্রি এবং একটি বাহুর দৈর্ঘ্য এসি বাহুর দৈর্ঘ্যের অর্ধেক। তাহলে আমাকে এসি বাহুর অর্ধেক নিতে হবে, অর্থাৎ এসি বাহুটাকে আমাকে সমদ্বিখণ্ডিত করতে হবে। তো তার জন্য আমি কি করব না এসি বাহুটার অর্ধেকের বেশি মাপ নেব, অর্ধেকের বেশি মাপ নিয়ে এভাবে ওপর নিচে কেটে নেব। এরপরে ওই একই মাপ নিয়ে ওই মাপটা পরিবর্তন না করে এরকম ওপরের দিকে আর নিচের দিকে কেটে নেব, বেশ। এবার এই দুটিকে কি করব? যোগ করব। এই দুটিকে আমরা যোগ করে দেব। তাহলে কি হয়ে গেল না এসি বাহুটাকে সমদ্বিখণ্ডিত করা হয়ে গেল। তাহলে এই দুটিকে যোগ করে বাড়িয়ে দিলাম এভাবে। তাহলে এসি বাহুটাকে সমদ্বিখণ্ডিত করা হয়ে গেল, বেশ।
এক্ষেত্রে বলে রাখি, আমাকে যেহেতু বলা আছে যে সামান্তরিকের একটি বাহু এসি বাহুর অর্ধেক, অর্থাৎ সামান্তরিকের একটি বাহু এই বাহুটার সঙ্গে সমান হবে, তাহলে আমাকে সামান্তরিকটা কি করতে হবে, নিচের দিকে অঙ্কন করতে হবে। সামান্তরিকটা নিচের দিকে অঙ্কন করতে হবে। তাহলে আমাকে যে সমান্তরাল সরলরেখাটা টানতে হবে সেটা হচ্ছে বি বিন্দু দিয়ে এসি বাহুর সঙ্গে সমান্তরাল করে একটি সরলরেখা বি বিন্দু দিয়ে টানতে হবে। তো তার জন্য আমরা কি করব, তার জন্যে আমরা এসি এর মাপটা নেব। তাহলে এসি এর মাপটা নিয়ে আমি বি বিন্দুতে বসাবো। এসি এর মাপটা নিয়ে আমি বি বিন্দুতে বসাবো, যে বি বিন্দুতে বসিয়ে এভাবে আমরা কেটে নেব। বেশ, আর এ বি এর মাপটা নেব। এ বি এর মাপটা নেব। এ বি এর মাপটা নিয়ে আমরা সি বিন্দুতে বসিয়ে কেটে নেব। দিয়ে আমরা এই ছেদবিন্দু আর বি এই দুটিকে যোগ করে দেব। ছেদবিন্দু আর বি এই দুটিকে পরস্পর যোগ করে বাড়িয়ে দেব। আমি আবারও বলছি, অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে যাতে স্কেলটা, যখন আমরা দাগটা টানছি স্কেলটা যাতে নড়ে না যায়। নড়ে বা সরে গেলে কী হবে, অঙ্কনটা স্পষ্টভাবে হবে না। তাহলে এক্ষেত্রে আমরা নাম দিয়ে দিচ্ছি, ধরো এইখানে বিন্দুটার নাম দিলাম হচ্ছে পি, আর এইখানের বিন্দুটার নাম দিলাম আর। তাহলে সরলরেখাটা হলো পি আর। এখন আমাকে কি বলেছে, সামান্তরিকের একটি কোণ হবে 60 ডিগ্রি। তাহলে এই যে এখানে এসিকে যেটা সমদ্বিখণ্ডিত করেছি ডি, এখানে আমাকে 60 ডিগ্রি অঙ্কন করতে হবে। তাহলে 60 ডিগ্রি অঙ্কন করার নিয়ম কি, আমি যে কোনো একটি চাপ নেব, এই চাপটি নিয়ে এভাবে টেনে নেব। যে কোনো একটি চাপ আমি নিয়ে এভাবে টেনে নিচ্ছি। এই চাপটা আর পরিবর্তন না করে এখানে বসিয়ে কেটে দেব। বেশ, এবার কি করব, আমি এই ডি আর এই ছেদবিন্দু পরস্পর যোগ করে দেব। ডি আর এই ছেদবিন্দু পরস্পর যোগ করে বাড়িয়ে দেব। ধরো বন্ধুরা, এই জায়গাটা হচ্ছে জি, আর এখানে যেটা ছেদ করলো এই বিন্দুটা হচ্ছে ই। তো এখানে আমাকে বলা আছে যে সামান্তরিকের একটি বাহু এসি বাহুর অর্ধেক। তার মানে আমি ডিসিটা হচ্ছে এসি বাহুর অর্ধেক। তাহলে ডিসি এর মাপটা নিলাম, দিয়ে ই বিন্দুতে বসাতে হবে। ডিসি বাহুর মাপটা নিয়ে কোথায় বসাতে হবে, আমাকে ই বিন্দুতে বসাতে হবে। এই যে ডিসি বাহুর মাপটা নিয়েছি, তো ডিসি বাহুর মাপটা নিয়ে আমাকে ই বিন্দুতে বসিয়ে এরকম কেটে দিতে হবে। দিয়ে আমাকে সি আর এই ছেদবিন্দু এই দুটিকে যোগ করে দিতে হবে। সি আর ছেদবিন্দু এই দুটিকে যোগ করে দিতে হবে। তাহলে এইখানে যেটা পেলাম সেটা নাম দিলাম এফ। তোমরা আর এই সরলরেখাটিকে আরও একটু বাড়িয়ে নেবে, তাহলে আরও স্পষ্ট হবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ত্রিভুজ এবিসি এর সমান ক্ষেত্রফল, এটা আমাকে লিখে দিতে হবে, ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিকটি হলো CDEF, যার একটি কোণটা অ্যাঙ্গেল CDE সমান হচ্ছে 60 ডিগ্রি, একটি কোণ 60 ডিগ্রি, এবং একটি বাহু এসি বাহুর অর্ধেক। ঠিক আছে, আমি আরও একবার বলে দিচ্ছি, এখানটায় নিচের দিকে হলো কেন, আমাকে এই যে প্রথমে এবিসি ত্রিভুজটা অঙ্কন করতে দিয়েছে, তো তার জন্য আমাকে দুটো বাহু এবং একটি কোণ দেওয়া আছে, সেই অনুযায়ী আমরা কি করলাম, দুটো বাহু একটি কোণ দিয়ে এবিসি ত্রিভুজটাকে অঙ্কন করলাম। এরপরে আমাকে বলছে যে সামান্তরিকটা অঙ্কন করতে হবে এবিসি ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট, সেটি কিনা এই এসি বাহুর অর্ধেকের সঙ্গে একটি বাহু সমান হবে সামান্তরিকের একটি বাহু, এসি বাহুর অর্ধেকের সঙ্গে সামান্তরিকের একটি বাহু সমান হবে। সেই জন্য ডিসি এর সমান করে ইএফ নিয়েছি। আর আমরা বিসিটাকে এক্ষেত্রে সমদ্বিখণ্ডিত করিনি, কারণ সমদ্বিখণ্ডিত করার কথা বলা হয়েছে কোনটাকে, এসিটাকে। তাহলে এসিটাকে যেই সমদ্বিখণ্ডিত করেছি, তাহলে এসি এর সমান্তরাল একটি সরলরেখা টানতে হবে যেটা বি বিন্দু দিয়ে যাচ্ছে, তাহলে সেই জন্য এইভাবে টানা হয়েছে। তার মানে অটোমেটিক্যালি আমার কি হচ্ছে না, সামান্তরিকটা নিচের দিকে হয়ে গেল। আর এখানে আমাকে 60 ডিগ্রি কোণের কথা বলা হয়েছে, তাহলে এখানের কোণটা হচ্ছে 60 ডিগ্রি। সেই জন্য এই 60 ডিগ্রি মানে যে কোনো একটি মাপ নিয়ে এভাবে কেটে নিলাম, এইখানটাতে দিয়ে যোগ করে দিলাম, দিয়ে এই বাহুটার সঙ্গে সমান করে এখানে কেটে নিলাম। ঠিক আছে, বেশ। এরপরে আমি আবার তোমাদের সামনে হাজির হব নেক্সট 4টি অঙ্ক নিয়ে, অর্থাৎ 4, 5, 6, 7।
ততক্ষণের জন্য খুব ভালো থেকো, খুব মন দিয়ে পড়াশোনা করো। এই অঙ্কগুলি আবার তোমরা বারবার খাতায় প্র্যাকটিস করলে খুব সহজেই তোমরা পরীক্ষায় করতে